জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান টবি ক্যাডম্যান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনূস সরকারের জনপ্রিয়তার গোপন ফর্মুলা জানালেন পিনাকি ভট্টাচার্য। থাকছে বিস্তারিত প্রতিবেদন। আরও জানিয়ে দেব গর্ত থেকে স্ট্যাটাস মেরেছে মনিরুল, কি স্ট্যাটাস দিয়েছেন বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব হাসিনা বাসার দুজনেই বাবাকে নিয়ে ব্যবসা করেছেন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে জানালেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান টবি ক্যাডম্যান। তবে কি শেখ হাসিনার আর শেষ রক্ষা হচ্ছে না? শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে সহযোগিতা নেওয়ার বিষয়টিও সরকার দেখবে বলে জানান তিনি। জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বুধবার ট্রাইব্যুনালের প্রধান কৌশলী ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। এই সময় তার সঙ্গে ট্রাইব্যুনালের প্রধান কৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। টবি ক্যাডম্যান বলেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আশা করি তারা বাংলাদেশের রুল অফ ল এর প্রতি শ্রদ্ধা দেখাবে। বাংলাদেশ থেকে যদি শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাওয়া হয়, সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে। ট্রাইব্যুনালের যেসব আইন সংশোধিত হয়েছে তা সঠিক উল্লেখ করে তিনি বলেন, আইনের আরও সংশোধনের প্রয়োজন হতে পারে। সে ব্যাপারে আমরা সম্মিলিতভাবে আরও কিছু বিষয়ে প্রস্তাবনা দেব। শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশের যে আইন আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন শেষে অনুরোধ করার পরও ফেরত না পাঠালে শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিষয়ে বাংলাদেশ সরকার বিবেচনা করবে। প্রয়োজনে সে ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতে সহযোগিতা নেওয়া যায় কিনা তাও বাংলাদেশ সরকার ঠিক করবে বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক হিসাবে নিয়োগ দেওয়া হয় লন্ডন ভিত্তিক গর্নিকা 37 ল ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যান কিং। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান 15 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনের হামলার বিষয়টি নিয়ে এবার মুখ খুলল যুক্তরাষ্ট্র। উভয় পক্ষকে নিজেদের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার 10 ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এই আহ্বান জানান। প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন। সম্প্রতি ভারত ও বাংলাদেশ উভয়েই ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেই বিষয়ে এবং বাংলাদেশ নিয়ে ক্রমবর্ধমান আক্রমণাত্মক বক্তব্য বিবৃতি সম্পর্কে আপনার কি কোনো মন্তব্য আছে? জবাবে মিলার বলেন, সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করবে, সেটাই আমরা দেখতে চাই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত আগস্টে শেখ হাসিনার সরকারের পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক হিমশীতল অবস্থায় পৌঁছেছে। এখন নতুন করে সংখ্যালঘু ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়। তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতে একাধিক স্থানে বিক্ষোভ হয়েছে। এছাড়া গত সোমবার 2 ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশে উপ হাইকমিশনারের হামলার ঘটনা ঘটেছে। এই হামলার শক্ত প্রতিক্রিয়া জানিয়েছিল বাংলাদেশ। শুধু প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ থেমে যায়নি। ঘটনার একদিন পর ভারতীয় হাইকমিশনকে ডেকে বিক্ষোভ জানায় ঢাকা। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারে
হামলার ঘটনায় ভারতও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে। এছাড়া হামলার ঘটনায় জড়িত 7 জনকে গ্রেপ্তার করেছে ভারত এবং 3 পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে। দুপক্ষের এমন টানাপোড়েনের মধ্যে গত সোমবার ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে দেখা করেন। এই সময় ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ক জোরদার, সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় নয়াদিল্লি আগ্রহী বলে জানান বিক্রম মিশ্রি। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার খুব শীঘ্রই পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক, ব্লগার পিনাকি ভট্টাচার্য। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি মনে করেন তিনভাবে এই পরিবর্তন আসতে পারে: প্রথমত রোগের চিকিৎসায়, দ্বিতীয়ত রোগ প্রতিরোধের মাধ্যমে, আর তৃতীয়ত স্বাস্থ্যের ভালো মান নির্ণয়ের মাধ্যমে। প্রথমত রোগের চিকিৎসা করাতে গিয়ে প্রতি বছর 1 কোটি লোক দারিদ্র্য সীমার নিচে নেমে যায়। তাই তিনি পরামর্শ দিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথম কাজ হতে পারে কিভাবে মানুষের চিকিৎসার খরচ কমানো যায়। খরচ কমানোর কিছু উপায়ের মধ্যে হতে পারে ওষুধের দাম কমানো, সিলেক্টিভ ঔষধে ভ্যাট ফ্রি করতে হবে, সাথে ভায়াগ্রার মতো উত্তেজক ঔষধের ভ্যাট বাড়িয়ে দিয়ে ভারসাম্য করতে হবে। তারই সাথে সাথে ডাক্তারের ফিও কমিয়ে দিতে হবে। রোগ প্রতিরোধ নিয়ে পিনাকির পরামর্শ হলো, বাংলাদেশে একটি মারাত্মক রোগ হলো পানিবাহিত রোগ। ওয়াসার পানি আমরা ফুটিয়ে খেতে গেলে প্রতিদিন আমাদের সময় ও গ্যাসের অপচয় হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সে ধরনের খাবারের পরামর্শ দিয়েছেন তিনি। মূল কথা হলো খাবারকে মডিফাই করে জনস্বাস্থ্যকে উন্নত করা যেতে পারে। জনস্বাস্থ্যের মান উন্নয়নে পিনাকির পরামর্শ হলো স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ, শারীরিক ব্যায়ামের জন্য জিমনেশিয়ামের ব্যবস্থা করতে হবে, আর এগুলো সবই হবে সরকারি বেসরকারি অর্থায়নের ভিত্তিতে। এই কাজগুলো করতে পারলেই স্বাস্থ্য খাতে আসবে দৃশ্যমান পরিবর্তন। আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এসব কাজের মাধ্যমে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার হয়ে উঠতে পারে জনগণের কাছে গর্বের উপলক্ষ। গর্ত থেকে স্ট্যাটাস মেরেছেন মনিরুল। জয় বাংলা নিয়ে হঠাৎ ফেসবুকে সরব পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, জয় বাংলার বিকল্প স্লোগান শুধু জয় বাংলা। বুধবার 11 ডিসেম্বর বিকেলে তিনি এই স্ট্যাটাস দেন। সোশ্যাল মিডিয়ায় তার এই স্ট্যাটাসটি ভাইরাল হয়। এতে দেখা যায় বেশিরভাগ নেটিজেনরাই তার সমালোচনা করেন। চৌধুরী আকবর হোসেন নামে একজন ফেসবুকে লিখেছেন, আপনি এখন কোন বাংলায়? দিন এম শিবলি নামে একজন ফেসবুকে লিখেছেন, আপনি এটি এতদিনে বুঝলেন, গত 15 বছরে বুঝলেন না? জয় বাংলা বলে মানুষকে যারা হত্যা করলো তখন তো আপনি জয় বাংলার দলেরই ছিলেন। আবার কিছু লোক তার সঙ্গে একাত্মতা পোষণ করে জয় বাংলা বলে কমেন্ট করলেন। মনিরুল ইসলাম পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিশেষ শাখার এসবি প্রধান ছিলেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মধ্যে কিছু অদ্ভুত মিল লক্ষ্য করা যায়। দুজনেই দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিলেন এবং শাসনামলে স্বৈরাচারী শাসকের তকমা পেয়েছেন। দুজনের বাবাও ছিলেন শাসক। শেখ হাসিনা একাধিকবার নির্বাচনের প্রশ্নবিদ্ধ পদ্ধতিতে ক্ষমতায় আসেন, যেখানে বাশার আল আসাদও সিরিয়ায় একই রকম অভিযোগের মুখোমুখি হয়েছে। 5 আগস্ট কারফিউ চলাকালীন আন্দোলনরত ছাত্র জনতার ওপর গুলি করতে অস্বীকৃতি জানিয়েছিল সেনাবাহিনী। ঠিক একইভাবে সিরিয়ার জেনারেলরা আসাদের সাথে কথা না বলেই হোমস থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দেন। আরব দেশ ও পশ্চিমা শক্তির সঙ্গে কথা বলে তারা এই সিদ্ধান্ত নেন। ক্ষমতা হারানোর পর উভয়কেই দেশ ছেড়ে পালাতে হয়। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন আর বাশার আল আসাদ পালিয়ে যান রাশিয়ায়। গত 5 আগস্ট বাংলাদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিমানের সংকেত গোপন করে ভারতে পালিয়ে যান, বাশার আল আসাদও সংকেত অদৃশ্য করে দেশ ছেড়েছেন। তাদের শাসনামলের প্রতীক হিসেবে থাকা ভাস্কর্যগুলো জনগণের রোশনালে পড়ে।
শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে তার ভাস্কর্যগুলো ভাঙা হয়। একইভাবে সিরিয়ায় বাশার আল আসাদের বাবার ভাস্কর্য বিদ্রোহীদের আক্রমণের শিকার হয়। এই ঘটনাগুলো দেখায় যে দীর্ঘমেয়াদী শাসন জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার করতে পারে, যা শেষ পর্যন্ত শাসকের প্রতীক ও ঐতিহ্যের ওপর প্রভাব ফেলে।